হঠাৎ নীলার কথাটা শুনে মীরার বুকটা কেমন ফাঁকা ফাঁকা মনে হলো। মীরা ভাবলো কাব্য কি হারিয়ে যাবে ওর কাছ থেকে, পরক্ষণে আবার ধিক্কার দেয় নিজেকে। কি ভাবছি এসব আমি? কাব্যের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি না তো? না না, এটা কি করে হয়? নিশান ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না আমি। একমাত্র নিশানই আমার ভালোবাসার জগৎ, আর কেউ না, কাব্যও না। মীরা বলল হয়েছে, আর খাবো না। আমি বললাম খাবে না মানে? এগুলো কে খাবে? মীরা বলল তুমি খাবে। না না, আমি একা খাবো না, আমার সাথে তোমাকেও খেতে হবে। আমি আর খাবো না প্লিজ। ওকে, তাহলে খাবার রেখে আসি। মীরা বলল রেখে আসবে কেন? তুমি খাবে না? কাব্য বলল তুমি যখন খাচ্ছ না তাহলে আমিও খাবো না। বললাম তো আমার পেট ভরে গেছে। রাগ করো না, তুমিও খেয়ে নাও প্লিজ। খেতে পারি একটা শর্তে। মীরা অবাক হয়ে বলল শর্ত? কি শর্ত? যদি তুমি খাইয়ে দাও। কথাটা শুনে মীরা হঠাৎ চমকে উঠল। এরা দুই ভাইয়ের মাঝে এত মিল কেন? প্রতিটা কাজেই একে অপরের প্রতিরূপ। নিশানও এই কাজটাই করত, ওকে প্রায় খাইয়ে দিতে হতো। আমি নিশানকে যতই ভুলতে চাই ততই নিশান আমার কাছে চলে আসছে। আমি তো নিশানকে ভুলতে চাইনি, নিশানের স্মৃতি নিয়ে বাঁচতে চাই। কিন্তু আম্মু তো আমাকে প্রমিস করিয়েছে যেন আমি নিশানকে ভুলে যাই, কাব্যকে আপন করে নেই। কিন্তু কি করে করব এটা? আমি নিশানকেই ভালোবাসি, আর কাব্য তো নীলাকে ভালোবাসে। আমি জানি নিশান ফিরে আসবে, আর তা খুব তাড়াতাড়ি। আচ্ছা লাগবে না, আমি যাচ্ছি। বলেই আমি উঠে চলে আসছিলাম, এমন সময় মীরা আমার হাত ধরে নিল। না না বসো, আমি দিচ্ছি খাইয়ে। তারপর আমি মীরার দিকে তাকালাম, মীরাও আমার দিকে তাকিয়ে আছে। হাত ধরে আছে বলে লজ্জা পেল। হাত ছেড়ে দিয়ে নিচের দিকে তাকিয়ে নাস্তাগুলো ওর কাছে নিল। না লাগবে না, তুমি শুয়ে বিশ্রাম করো, তোমার যখন ভালো লাগছে না খাইয়ে দেওয়ার প্রয়োজন নেই। মীরা আস্তে করে নিচের দিকে তাকিয়ে বলল আমি কি বললাম নাকি যে আমার ভালো লাগছে না? না বলনি, তবে আমি বুঝতে পেরেছি যে তোমার ভালো লাগছে না। মীরা কিছুক্ষণ নীরব থাকার পর বলল কথা না বলে বসো, আমি খাইয়ে দিচ্ছি। আমি আর কথা বাড়ালাম না, বসে পড়লাম। মীরা খাবার আমার মুখের সামনে তুলে ধরলো, আর আমি গপ করে মুখে ঢুকিয়ে নিলাম, এবং মীরা ফিক করে হেসে দিল। মীরার দিকে তাকিয়ে আমিও হেসে দিলাম। একটা কথা বলি? মীরা বলল হ্যাঁ বলো। তোমার ওই গ্যাজা দাঁতটা তো আগে কখনো দেখিনি, হাসলে খুব সুন্দর লাগে তোমাকে। কথাটা শুনে মীরা চোখ তুলে তাকালো আমার দিকে। মীরা ভেবে পায় না এদের মধ্যে এত মিল কি করে হতে পারে। এদের ভাবনা একে অপরের ভাবনার সাথে পুরোপুরি মিলে যায়, কিন্তু কি করে? নিশান প্রতিবারই আমাকে আমার হাসিটার কথা বলতো, আর ওই দাঁতটার কথাও, আর এখন কাব্যও বলছে। কাব্য আমাকে নিশানের কথা ভুলাতে চাইছে, অথচ বারবার শুধু মনে করিয়ে দিচ্ছে তবে কাব্য তুমি খুব ভালো। মীরা অপলক দৃষ্টিতে তাকায় কাব্যের দিকে। মীরা সেই কখন থেকে কি যেন ভেবেই যাচ্ছে। এই মেয়েটা শুধু চিন্তায় মগ্ন থাকে। ধুর, তোমাকে না বললাম চিন্তা না করতে, তবুও সবসময় ভাবুক হয়ে থাকো তুমি। সরি, আসলে আমি মীরাকে আটকিয়ে দিলাম। হয়েছে, বলা লাগবে না, তুমি যাও শুয়ে পড়ো, আমি নিচে এগুলো রেখে আসছি। মীরা মাথা নাড়িয়ে বলল ওকে। তারপর আমি রুম থেকে বেরিয়ে নিচে গেলাম। প্লেট রেখে আসলাম রান্নাঘরে। রান্নাঘর থেকে বেরিয়ে দেখলাম আম্মু নিচে আসছে। কাব্য, বলো আম্মু, মীরা কোথায়? এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গাইস, 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1MARUF ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। রুমে শুয়ে আছে, বিশ্রাম নিতে হবে না তাই? বেশ, মেয়েটার খেয়াল রাখিস বাবা, হারিয়ে গেলে কিন্তু পস্তাতে হবে। আমি হাসি দিয়ে বললাম চিন্তা করো না আম্মু, আমি আছি তো। আম্মু একটা অর্থপূর্ণ হাসি দিল। এদিকে মীরা বালিশে হেলান দিয়ে শুয়ে আছে, জানালার দিকে তাকিয়ে বাহিরের দৃশ্য দেখছে। কাব্য বুঝে নাই কি করে যে আমি ভাবছি। কি এক আশ্চর্য ক্ষমতা ছেলেটার। না, কাব্যর সামনে আর ভাবা যাবে না, পরে আবার কাব্য রাগ করবে। মীরার এখন নিশানের কথা খুব মনে পড়ছে, কাঁদতেও পারছে না ভয়ে। কাব্য যদি রাগ করে, আবার আম্মুকেও প্রমিস করেছে, কিন্তু ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছে মীরার। মীরা তখন তার এক হাত পেটের উপর রাখলো, বাবুকে ছুঁয়ে দিচ্ছে। নিশান থাকলে হয়তো এভাবেই ছুঁয়ে দিত। কোথায় গেল নিশানটা? এতটাই নিষ্ঠুর হয়ে গেল। ও জানে না যে ওকে ছাড়া ওর জান পাখিটা থাকতে পারে না। টপ করে চোখ থেকে 2 ফোঁটা পানি পড়লো তখন। এদিকে আম্মুর সাথে কথা বলে আমি রুমে এলাম, দেখলাম মীরা শুয়ে আছে পেটে হাত দিয়ে। বাবুটা কি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে? আমার কণ্ঠ শুনে মীরা চমকে উঠল, হাত সরিয়ে নিল তাড়াতাড়ি। লজ্জা পেয়েছে বেশ। আমি গিয়ে বিছানায় বসলাম। বললে না তো? মীরা আমার দিকে তাকালো। না এমনি। এমনি কি? লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে বলল এমনি হাত দিয়ে রেখেছিলাম আর কি। আচ্ছা, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে একটু লেট হবে, তুমি বিশ্রাম করো, উঠবে না কিন্তু।
মীরা মাথা নাড়ালো। তারপর আমি রুম থেকে বেরিয়ে আম্মুর রুমে গেলাম। আম্মু, আমি বের হচ্ছি। কোথায় যাচ্ছিস? একটু দরকার আছে, একটু লেট হবে। আচ্ছা, যত তাড়াতাড়ি পারিস বাড়ি ফিরবি। ঠিক আছে, বলে আমি বেরিয়ে পড়লাম। এদিকে মীরার খুব ইচ্ছা ছিল কাব্যকে জিজ্ঞেস করতে কোথায় যাচ্ছে ও, ওকে যেন নিয়ে যায়। মীরা বেশ খানিক মাস ধরে কোথাও যায়নি তাই, কিন্তু বলতে পারেনি। আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে নীলার ফোনে কল করলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো, কোথায় তুমি? নীলা বলল, কেন, কোথায় আবার? বাসায় থাকি, বাসায় আছি। আরে এত কড়া জবাব দিচ্ছ কেন? একটু দেখা করতে পারবে? না, আমার এত সময় নেই। সত্যিই নেই? নীলা বলল, আমার সময় সব সময় থাকে। বোধহয় তোমারই সময় নেই। নতুন বর, হয়তো কাজে ব্যস্ত আছো। আরে এরকম ভাবে বলছো কেন? একটাবার দেখা করো প্লিজ। নীলা বলল, কোথায়? পার্কে আসতে পারবে? পার্কে কেন? আমি কি প্রেম করতে যাচ্ছি নাকি? কথাটা নীলা রাগী কণ্ঠে বলল। প্লিজ সহজ করে কথা বলো। আচ্ছা তুমিই বলো কোথায় আসবো। নীলা বলল, তুমি যেখানে বলেছো সেখানেই থাকো, আমি আসছি। ওকে, আসো। তারপর আর কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। এই মেয়েরা তো তেজ আসে কোত্থেকে, বাবা। আমি পার্কে গিয়ে উপস্থিত হলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর নীলা আসলো। কি করছো? ভালো আছো? নীলা বলল, তোমার মতো অতটাও ভালো নেই। মেজাজ খারাপ করো না প্লিজ। নীলা বলল, এখন তো মেজাজ খারাপ হবেই, তোমার তো বউ আছে, তাহলে আমাকে দিয়ে কি করবে এখন? আমি তো খেলনা। নীলা, তুমি বোঝো না কেন? আমি সত্যি এই বিয়েতে রাজি ছিলাম না। আমি তোমাকেই ভালোবাসতাম আর এখনো বাসি। ভালোবাসো আমাকে? কেন, কোনো সন্দেহ? নীলা বলল, যদি বলি তুমি এখনই আমাকে বিয়ে করো, পারবে বিয়ে করতে? আমি অবাক হয়ে তাকালাম নীলার দিকে। মেয়েটার মাথায় কি গন্ডগোল পেকেছে কে জানে। কি বলছো তুমি এসব নীলা? এখন জানতাম পারবে না। যখন তুমি মীরাকে ডিভোর্স দিয়ে দেখাবে আর আমাকে বিয়ে করবে, তখন আমি বিশ্বাস করব তুমি আমাকে ভালোবাসো, তার আগে না। বলেই নীলা চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি নীলার যাওয়ার দিকে। তখন আমি দ্বিধায় পড়ে গেলাম, কি করতে পারি এখন? আমি তো সত্যিই নীলাকে ভালোবাসি, কিন্তু নীলা আমাকে যে পরিস্থিতিতে ফেললো, এখন কি করতে পারি? নীলাকে ভালোবেসেছি সেহেতু বিয়েও করতে হবে। কিন্তু এদিকে মীরা, আমার যা মনে হচ্ছে মীরাকে আমি একটুও স্বাভাবিক করতে পেরেছি, কিন্তু এখন যদি এমন কিছু করি তো মীরা ভেঙে পড়বে। যদিও আমার জন্য দুঃখ করবে না, তবুও আমি ওর বন্ধু। কিন্তু নীলাকে কি করে হারিয়ে ফেলবো? না, এটা তো হতে পারে না। আমি নীলাকে ভালোবাসি, তাই নীলার দেওয়ার শর্ত আমি মেনে নিতে রাজি। তারপর বাসায় ফিরলাম। খুব কষ্ট হচ্ছে। নীলা এমন করতে পারলো আমার সাথে। কি করে বের হই এই গোলকধাঁধা থেকে? একদিকে মীরা আমার বিয়ে করা স্ত্রী, অন্যদিকে প্রেমিকা নীলা, আমার ভালোবাসা। মীরাকে ডিভোর্স দিলে আম্মু আর মীরা দুজনই কষ্ট পাবে। আর আম্মুর সিদ্ধান্ত ছাড়া তো আমি কিছুই করতে পারবো না, আর নীলাকে ছাড়া তো আমি অসম্পূর্ণ। বাসায় ফিরে সোজা রুমে গেলাম। মীরা রুমে নেই। কোথায় গেল মেয়েটা? বলেছিলাম বিশ্রাম করতে, আর উনি কোথায় যে গেল? তখন আমি আম্মুর রুমের দিকে গেলাম। কিরে, এসে গেছিস? হ্যাঁ। মীরা কোথায়? কোথায় আবার? রুমেই আছে, দেখ গিয়ে। পেলাম না তো, ভালো করে খুঁজে দেখ। রুমেই কোথাও আছে মনে হয়। ওকে। তারপর রুমে এসে চারদিকে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও নেই। তখন বারান্দায় কারো উপস্থিতি টের পাচ্ছি। মনে হয় বারান্দায় আছে। বারান্দায় গিয়ে দেখলাম মীরা বারান্দার গ্রিলে হাত রেখে দাঁড়িয়ে আছে, বাহিরের দৃশ্য দেখছে বোধহয়। আমি বলে গেলাম শুয়ে বিশ্রাম নিতে, আর উনি বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দৃশ্য অবলোকন করছেন। মীরা বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। অনেকদিন হলো বাহিরটা দেখেনি। আব্বু আম্মু তো বাসায় নিতে চাইছিল, কিন্তু যায়নি। কাব্য আর আমার বিয়ের দিন আম্মু ভিজা ভিজা চোখে তাকাচ্ছিল। অনেকদিন হলো বাহিরটা দেখেনি। আব্বু আম্মু তো বাসায় নিতে চাইছিল, কিন্তু যায়নি। কাব্য আর আমার বিয়ের দিন আম্মু ভিজা ভিজা চোখে তাকাচ্ছিল, তারপর আর আসেনি। বোধহয় মেয়ের এই কষ্ট দেখতে পারবে না বলে আসছে না। কাব্যটা সেই কখন গেল, এখনো এলো না। ও পাশে থাকলে ভালোই লাগে। একাকিত্ব গুছিয়ে উঠতে পারি। কত সুন্দর সুন্দর কথা বলে, আমার কত কেয়ার নেয়। কাব্য কি নীলারও এমন কেয়ার নেয়? এদিকে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। মীরা এখনো টেরই পাইনি। কি এত ভাবে মেয়েটা? এক্সকিউজ মি। আমার কথা শুনে মীরা চমকে পেছনে ফিরে তাকালো। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মীরা খুব বড়সড় শখ খেলো। কাব্য বুঝলো কি করে আমি মনে মনে কি ভাবছি? তুমি এই জগতে নেই, তাই না? তুমি এখন ভাবনার জগতে। কি এত ভাবো? হ্যাঁ, আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তোমার সেদিকে খেয়ালই নেই। মীরা আমার কথা শুনে বিস্ময় যেন কাটিয়ে উঠলো। তারপর আস্তে করে বলল, ও। তখন আমার কথায় যেন মীরা স্বস্তি পেল। তোমাকে না বলেছিলাম বিশ্রাম নিতে? তাহলে এখানে কি প্রকৃতি প্রেমী হওয়ার ইচ্ছা আছে নাকি? না, শুয়ে থাকতে ভালো লাগছিল না, তাই এখানে দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখছিলাম। ও, তুমি তো অনেকদিন হলো ঘুরতে যাও না। মীরা তখন মাথা নাড়ালো। তাহলে আজ যাবে? কোথায়? ঘুরতে। মীরা তখন আমার দিকে তাকিয়ে রইল। কি হলো? যাবে মানে যাবে, মানা করার চান্স নেই। কিন্তু কোনো কিন্তু না, সন্ধ্যায় আমরা ঘুরতে যাচ্ছি, এটাই ফাইনাল। ওকে? না মানে, বললাম তো আর কোনো কথা নেই, আমার ডিসিশনই ফাইনাল। মীরা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দুপুর হয়ে গেছে, লাঞ্চ সেরে নিতে হবে। মীরা বলল, একটু আগেই না খেলাম সকালের নাস্তা? তো
এখন আবার খাবো কি করে? কেন হাঁ করে খাবে? মীরা হেসে দিল। তারপর সন্ধ্যায় যাচ্ছ তো? মানা করতে বারণ করলে তো, তাহলে তো যেতেই হবে তাই না? গুড গার্ল। গুড গার্ল না ছাই? কিছু বললে না তো? ও, তারপর আমি নিচে গেলাম। আম্মু আর রহিমা খালা তখন খাবার রেডি করছে। আব্বু অফিস থেকে বাসায় এসেছে লাঞ্চের জন্য। আমি নিচে যেতেই, কিরে বৌমা কোথায়? উপরে আসছে। ও, তা মেয়েটাকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আয় না, মন ভালো হবে। হ্যাঁ আব্বু, সন্ধ্যায় ঘুরতে যাব ভাবছিলাম। ও, খুব ভালো কথা। গাড়ি নিয়ে সারা শহর ঘুরিয়ে নিয়ে আসিস বৌমাকে। এদিকে মীরা রুমেই আছে, ভাবুক হয়ে বসে আছে। কাব্য বুঝে নিল যে ও ঘুরতে যেতে চায়। কি করে? আশ্চর্য। কিন্তু আমার যাওয়াটা কি ঠিক হবে? যদি না যাই তাহলে তো কাব্য রাগ করবে। কি করি? যেতেই তো হবে। নিশানটা যে কেন এমন করলো আমার সাথে? আজ তো কাব্যের বদলে নিশানের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু নিয়তি সেটা হতে দিল না। নিশানের বদলে কাব্যকে ঠিক করেছে নিয়তি। কিন্তু কাব্যকে আমি কি করে মানা করি? ও তো মানা করতেও বারণ করেছে। যাক এসব কথা, এখন নিচে যাই, না হয় ও আবার উপরে চলে আসবে। তারপর মীরা রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। এদিকে মীরার জন্য অপেক্ষা করছিলাম। মীরা সিঁড়ি দিয়ে নিচে নামলো। মীরাকে দেখতেই আব্বু স্নেহপূর্ণ একটা হাসি দিল। আব্বু বলল, গুড দুপুর আম্মু। আব্বুর কথায় আমরাও হেসে উঠলাম। আমরা জানি আব্বু মীরাকে হাসানোর জন্য এটা বলেছে। মীরাও ফিক করে হেসে দিল। মীরাও বলল, গুড নুন আব্বু। এদিকে আম্মু তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে মীরা আর আব্বুর কথাবার্তার ধরন দেখে। তা কেমন কাটলো আজ দিনটা? মীরা বলল, ভালো কেটেছে আব্বু, সন্ধ্যায় আরো ভালো কাটবে। মীরা তখন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো আব্বুর দিকে। আব্বু বলল, সন্ধ্যায় তুমি আর কাব্য বেড়াতে যাবে। মীরা তখন আমার দিকে তাকালো। মীরা হয়তো ভাবেনি আমি আব্বু আম্মুকে বলবো ব্যাপারটা। আচ্ছা এখন এসে বসো এখানে, খেয়ে নে আম্মু। তারপর মীরা এসে আমার পাশে বসলো। গল্প করতে করতে খাবার খেয়ে নিলাম। আব্বু অফিসে চলে গেল। আব্বুকে টিফিন সাথে দিলেও বাসায় খেতে আসে। সে নাকি একা একা খেতে পারে না, সবার সাথে খেতেই নাকি মজা। সন্ধ্যা হয়ে গেছে। আমি রুমে গিয়ে দেখলাম মীরা আলমারিতে কি যেন খুঁজছে। কি খুঁজছো? শাড়ি? মীরা ঘুরে দেখলো আমি, তখন শুধু মাথা নাড়ালো। আমি বললাম, পছন্দ হচ্ছে না? মীরা ছোট্ট করে জবাব দিল, না, আমি চয়েস করে দিচ্ছি। তারপর শাড়িগুলো উল্টে পাল্টে দেখলাম, একটা সাদা শাড়ি পছন্দ হলো। আমি মীরার দিকে এগিয়ে দিলাম। মীরা তখন অবাক হয়ে বলল, এটা? কাব্য বলল, হ্যাঁ, এটা পরলে তোমাকে সাদা পরীর মতো লাগবে। মীরা আবারও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হলো? না, কিছু না। তারপর আমি একটা নীল শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নিলাম। রুম থেকে বেরিয়ে গেলাম। নীলাকে কল করতে হবে না। জানি মেয়েটা কি করছে। আমাকে শক্ত শক্ত কথা বললেও আমি জানি ও নিজে কষ্ট পেয়েছে। কল দিলাম কিন্তু রিসিভ করছে না। কিছুক্ষণ পর মোবাইলটা সুইচ অফ দেখাচ্ছে। শিট, মোবাইল বন্ধ করে দিয়েছে। এদিকে মীরা অবাক হচ্ছে, এরা দুই ভাইয়ের পছন্দ এক হয় কি করে? চলাফেরাও এক। নিশান ঠিক একই কথা বলতো, সাদা শাড়িতে তোমাকে সাদা পরি লাগবে। নিশানও সাদা শাড়িটাই পছন্দ করত। এদিকে আমি নিচেই ছিলাম, মীরার জন্য অপেক্ষা করছিলাম। মীরা যখন নিচে নামলো, আসলেই মীরাকে সাদা পরীর মতো লাগছে। এত সুন্দর মেয়েটা। মীরা নিচে নেমে যখন দেখলো আমি হাঁ করে তাকিয়ে আছি, তখন একটু লজ্জা পেল। কি হলো, এমন ভাবে তাকিয়ে আছো কেন? না এমনি, চলো। মীরা বলল, আম্মু যাচ্ছি আমরা। যা, যতক্ষণ মন চায় ঘুরে ফিরিস। তখন মীরা একটু হাসি দিল। গাড়িতে উঠলাম দুজন। গাড়ি আমি ড্রাইভ করছি। মীরা বাইরের দিকে তাকিয়ে আছে, বাইরের দিকটা দেখছে। মীরাকে নিয়ে একটা নদীর কিনারায় নিয়ে গেলাম। জায়গাটা তেমন পপুলার না, এমনি জায়গাটা সুন্দর বলে অনেকে এখানে ঘুরতে আসে। খুব সুন্দর পরিবেশ। মীরা গাড়ি থেকে নামতেই লাফালাফি শুরু করে দিল, যেন কত বছর পর ঘুরতে আসলো। তারপর অনেক ঘোরাঘুরি করলাম, খেলাম। মীরাকে খুব বেশি খুশি মনে হচ্ছে। এখন যাওয়া যাক, অনেক রাত হয়ে গেছে। চলো। নাকি আরো কিছুক্ষণ থাকবে? না, চলো। তারপর গাড়িতে উঠলাম, গাড়ি স্টার্ট করলাম। অনেক পথ এগিয়ে আসলাম। তখন হঠাৎ মীরা চেঁচিয়ে উঠলো। মীরা সামনে সিটে আমার পাশেই বসেছিল। কাব্য, গাড়ি থামাও। কেন, কি হয়েছে? নিশানকে দেখেছি আমি। গাড়ি থামাও কাব্য। ভাইয়ার কথা শুনে আমিও গাড়ি থামালাম। গাড়ি থেকে বের হলাম সাথে সাথেই। মীরা পাগলের মতো আচরণ করছে। কোথায় দেখেছো? কোথায়? ওই তো, ওইদিকে একটা গাড়ি যাচ্ছিল, ওইটাতে দেখেছি। কাব্য, নিশানকে এনে দাও কাব্য, প্লিজ। মীরা চিৎকার করে কাঁদতে লাগলো। তুমি এখানেই থাকো, আমি আসছি। বলেই আমি দৌড় দিলাম। চারিদিকে খুঁজতে লাগলাম। একটা গাড়ি দেখলাম, গাড়ির পিছনে ছুটলাম, কিন্তু নাগাল পেলাম না। তখন দৌড়ে গাড়ির পাশে এলাম। মীরা দাঁড়িয়ে আছে আর কাঁদছে। কাব্য, নিশান কোথায়? কাব্য, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, তাড়াতাড়ি। তারপর গাড়িতে উঠে তাড়াতাড়ি স্টার্ট করলাম এবং গাড়িটা যেদিকে গেছে সেদিকটা অনুসরণ করলাম। কিন্তু